সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। জনাব নাসির, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা শুরুতেই দেখে নিব আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। এই মুহূর্তে আছে প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম, আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে, 9 মাস ধরেই খাদ্য মূল্যস্ফীতি 10% বেশি। শেখ হাসিনার বিরুদ্ধে এবার গুমের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা। দৈনিক ইত্তেফাক, এইচএমপি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এশিয়ায়। খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন, স্বাগত জানাবেন তারেক রহমান। আরও বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন বলেছেন প্রধান উপদেষ্টা। দৈনিক সমকাল, গণপূর্ত ও তদন্ত কমিটি 2 মেরুতে নানা প্রশ্ন। 7.5 বছর পর বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া। প্রশাসনে গতি বাড়াতে কঠোর হচ্ছে সরকার। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, আসছে আরও 13 দল। নতুন এই তালিকায় আছে তৃণমূল, জাতীয় পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ বৈষম্য বিরোধী গণতান্ত্রিক দল। বিমানবন্দরেই দেখা হবে মা ছেলের। সংবিধানে পরিবর্তনে গণভোট চায় কমিশন। বণিক বার্তা, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। বাজেট বাস্তবায়নে বিদেশি অর্থে নির্ভরতা বেড়েছে। প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি নেমেছে 1.81%। এই মুহূর্তে হাতে আছে যুগান্তর শিরোনাম করেছে, খালেদা জিয়া যুক্তরাজ্যে যাচ্ছেন আজ রাতে, ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। দ্বিগুণ হচ্ছে শিল্প ক্যাপটিভে গ্যাসের দাম, নতুন শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ। বিডিআর হত্যাকাণ্ড অনুমতি পেলে ভারতে হাসিনাকে জিজ্ঞাসাবাদ। দ্য ডেইলি স্টার, পার্কিং ওয়েলথ আন্ডার দ্য দুবাই সান, ইকোনমি স্লোজ টু 1.81% ইন ভলেটিল ফার্স্ট কোয়ার্টার। জনাব নাসির, আমরা শিরোনামগুলো দেখে নিলাম এবং শুরুতেই একটা বিষয় আপনার কাছে জানতে চাইব। আমরা প্রথম আলোর একটা শিরোনামে চলে যাব, আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে। এই বিষয়টা নিয়ে একটু কথা জানতে চাই আপনার কাছে। চালের বাজারে আমনের যে ধান, আমন চাল কিন্তু বাজারে উঠছে, তারপরও চালের দাম কমছে না, উল্টো সেটা বাড়ার দিকে। আমরা মোটা চালের দাম দেখলাম গত 1 সপ্তাহে 3 থেকে 4 টাকা করে বাড়ছে। অন্যান্য চালের যেগুলো আছে সেগুলো আপাতত স্থিতিশীল থাকলেও গত 1 সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি চালের দাম বেড়ে গিয়েছিল, এবং মোটা চাল দেখলাম গত 1 সপ্তাহে কিছুটা তারা বাড়ছে। আমি শুধু চালের দাম নিয়ে আপনি জানতে চাচ্ছেন, আমি বলতে চাচ্ছি যে গত প্রায় 10 মাস ধরে কিন্তু খাদ্য মূল্যস্ফীতি 10% উপরে, সেটি একটি বিষয়। এবং সেই 10% উপরে আমরা যে 10 মাসের কথা বলছিলাম, বা 1 বছরই প্রায় ধরতে গেলে, আপনি দেখুন পেঁয়াজ, ডিম, কখনো আলু, কখনো তেল, এইগুলোর কিন্তু এই যেগুলো প্রায় প্রতিদিনই মানুষের প্রয়োজন, সেই পণ্যগুলোর দাম কিন্তু বিভিন্ন সময় বেড়েছে, কমেছে, আবার বেড়েছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, মানুষের হাহাকার দেখেছি আমরা। এই ধরনের চাল ছাড়াও অন্যান্য বেশ কিছু পণ্য কিন্তু খাদ্য মূল্যস্ফীতিকে অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে, যেটা 10 মাস ধরে। সবথেকে আসলে এটা কি আসলে সবথেকে চিন্তার বিষয় না, যে এখন আমন ধানের একটা ভরা মৌসুম, এই সময় আসলে চালের দাম স্বাভাবিকভাবে বাড়ার কথা না, কিন্তু এখানে ব্যবসায়ীরা হচ্ছে যে দায়ী করছেন যে ধানের দাম বেড়ে গেছে। তাহলে আসলে এটার মূল বৃদ্ধির জায়গাটা কি আসলেই শুধু ধান, নাকি সেই যে সিন্ডিকেটের কথা বলা হয়, যে বাজার সিন্ডিকেট, নাকি সেই সিন্ডিকেটের ব্যাপারটা চলে আসছে বারবার? দেখুন, সিন্ডিকেটের কথা তো আমরা সারা জীবনই শুনছি, সারা জীবনই বলছি। সরকার কি পদক্ষেপ নিতে পারে, কি নিয়েছে, সেটার দিকে যদি তাকাই, সরকার, এই অন্তর্বর্তী সরকার, আগের সরকারের কথা আমি এখন আর বলছি না, তখনও এক ধরনের পলিটিক্যাল বায়াসনেস ছিল হয়তো, যে কারণে সিন্ডিকেটটা আসছে। কিন্তু এই মুহূর্তে তো সিন্ডিকেট আসার কথা না, কারণ সরকার তো কোনো পলিটিক্যাল বায়াসনেসের কাছে মাথা নত করবে, এটা হওয়ার তো কোনো কারণ নেই, কারণ তার তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডই নেই।
না। কিন্তু তাহলে সরকার কি পদক্ষেপ নিয়েছে যদি একটু দেখি, তারা শুল্ক কমানোর চেষ্টা করেছিল এই চালের আমদানি দিচ্ছে। সরকার প্রচুর চাল আমদানিও করছে, প্রায় 9 লাখ মেট্রিক টনের মতো চাল আমদানির কথা বলা হয়েছে, কিন্তু বাজারে সরবরাহ কত? খুব বেশি সরবরাহ নেই, সরবরাহ বাড়েনি, যেটা একটা কারণ বলছে ব্যবসায়ীরা যে সরবরাহ আমদানি করা হচ্ছে কিন্তু বাজারের সরবরাহ সেই তুলনায় সরবরাহ নেই, যেটাকে বলা হচ্ছে দাম বাড়ার অন্যতম কারণ। আপনি এটা বলছিলেন যে চালের ধানের দাম বাড়ার কারণে হচ্ছে এবং সরবরাহ ঘাটতি আছে। আচ্ছা, আমরা এবার একটু আরেকটা প্রসঙ্গে যাব, সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন পত্রিকাতে প্রায় কমন একটা সংবাদ পেয়েছি এবং সব থেকে মোটামুটিভাবে একটা বড় সংবাদই বলা যায় যে অনেক দিন পর, প্রায় 7.5 বছর পর মা ছেলের দেখা হচ্ছে বা শেখ খালেদা জিয়া দেশের বাইরে যাচ্ছেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? অন্তর্বর্তী সরকারের এই জায়গাটা থেকে, অন্তর্বর্তী সরকার যে ওনাকে চিকিৎসার যে সুযোগটা দিয়েছে, হ্যাঁ, খালেদা জিয়া চিকিৎসার সুযোগ তিনি আওয়ামী লীগ সরকারের আমলে দফায় দফায় তিনি চেয়েছেন, কিন্তু সেটা তিনি পাননি এবং সেটি এই অন্তর্বর্তী সরকার আসার পরে 5 মাসের মাথায় তিনি যাচ্ছেন এবং সেটির জন্য কাতার আমির পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যাচ্ছেন এবং সেটি আজকে রাতেই এবং বেশ রাতে যাচ্ছে। এবং যেটা বড় বিষয় হচ্ছে যে তারেক রহমান এবং খালেদা জিয়ার দেখা হবে দীর্ঘদিন পর, বিমানবন্দরে তাদের দেখা হবে। দেখুন, এই ওনার চিকিৎসার প্রয়োজন, উনি দেশের বাইরে যাবেন, এটাই হচ্ছে নর্মাল প্রসেস, নর্মাল বিহেভিয়ার। সেখানে রাজনীতি হয়ে গেছে, দীর্ঘদিন উনি রাজনৈতিক ব্যক্তি পর্যায়ে ব্যক্তিগতভাবে হতে পারে, সেটা রাজনীতি বলেন বা ব্যক্তিকেন্দ্রিক। আমরা আরেকটা বিষয়টি একটু আলোচনা করতে চাই নাসির। আসছে আরো 13 দল, বাংলাদেশ প্রতিদিনের একটি শিরোনাম আমরা দেখছিলাম, নতুন এই তালিকায় আছে তৃণমূল জাতীয় পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ বৈষম্য বিরোধী গণতান্ত্রিক দল। এমনিতেই অনেক রাজনৈতিক দল আছে, আবার এই যে 13 দল আসছে, আসলে রাজনৈতিক দল অনেক আসছে যাচ্ছে, সেক্ষেত্রে জনগণের ভাগ্য আসলে কতটা বদলাচ্ছে? জনগণের ভাগ্য কতটা বদলাচ্ছে, এই যে নতুন যে 13টা দল আসতেছে, এই বিষয়ে আপনার মন্তব্যটা একটু জানতে চাই। রাজনৈতিক দলের আসা না আসার সঙ্গে জনগণের ভাগ্য কতটা বদলাচ্ছে সেটা চোখের সামনে। কারণ আমি যতটুকু দেখছি, আমাদের জন্মের পর থেকেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমি 2টি রাজনৈতিক দলকেই দেখেছি মাঠে থাকতে, আওয়ামী লীগ এবং বিএনপি। বাকি যারা তো রাজনৈতিক বক্তাদের বক্তব্য হচ্ছে এটা যে রাজনীতি করেই হচ্ছে জনগণের সেবা করার জন্য। হ্যাঁ, না, আপনি বলছেন যে ভাগ্য পরিবর্তনের কথা, সেটা হচ্ছে যে ধরেন জাতীয় পার্টি আছে, জামায়াত ইসলামে আছে, তবে তারপরেও বড় 2টি রাজনৈতিক দল আমরা দেখে আসছি, আওয়ামী লীগ এবং বিএনপি। এবং সামনে আসছে যেটার জন্য আলোচনাটা খুব বেশি আসতে পারে, সেটা হচ্ছে এই মুহূর্তে ছাত্রদের যে দল, সেই দলটি হয়তো আলোচনায় আসতে পারে। যে কারণেই অন্য দলগুলো কিভাবে আসছে, তাদের কি ধরনের তারা প্রতিশ্রুতি দিবে, সেটা আসলে আসার পরে বোঝা যাবে। তবে ছাত্রদের যে দলটা, বৈষম্যবিরোধী ছাত্রদের যে দলটা, সেই দলটার প্রতিশ্রুতি ইতিমধ্যেই কিছুটা আশ পাওয়া যাচ্ছে, কারণ তাদের আন্দোলনের প্রেক্ষিতেই এই নতুন বাংলাদেশের সূচনা, নতুন বাংলাদেশে এখন আমরা দেখছি। সেক্ষেত্রে তাদের দলটার প্রতিশ্রুতি, তাদের দলটার ম্যান্ডেট কী হবে, সেটা আগে থেকে কিছুটা বোঝা যাচ্ছে। এখন সেটা মাঠে যখন তারা আসবে, তখন মাঠের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে। সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে আবার স্টুডেন্টদের দল হয়ে যাচ্ছে এটা, সেক্ষেত্রে আসলে তাদের লেখাপড়ায় আবার কতটা প্রভাব পড়বে বা ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে যে দেখুন, আপনি যদি তারুণ্য নির্ভর দেশ চান, যদি তারুণ্য চান, তাহলে আপনাকে এটাকে এত নিশ্চিত করলে আমি মনে করি না ঠিক হবে। কারণ তারুণ্য যেহেতু আমরা চাই, তারুণ্য নির্ভর দেশ চিন্তা করতে গেলে তরুণদের চিন্তা ভাবনাকে যদি আপনি রাজনৈতিক অঙ্গনের মাধ্যমে যদি আমরা না আসতে চাই, দেখুন এখন এই মুহূর্তে ছাত্ররা দেশটাকে স্বাধীন এক ধরনের নতুন বাংলাদেশের কথা তারা নিয়ে আসছে, কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম না হওয়া পর্যন্ত তারা দেশকে সেভাবে পরিচালনা করতে পারবে না। আচ্ছা, সেক্ষেত্রে তাদেরকে স্বাগত জানানো অবশ্যই ধন্যবাদ। আমরা অবশ্যই চাই যে একটা সুস্থ সুন্দর দেশ, আমাদের সুস্থ সুন্দর পরিবেশ এবং রাজনৈতিক প্রেক্ষাপটটা সুন্দর হোক। শুভকামনা রইল আপনার জন্য।